এই দেখো তিনখানা ময়ূর, এই যে তিনখানা ময়ূর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমরা রয়েছি ঈশা ফাউন্ডেশনে। আজ হচ্ছে 4th ডে আর হাতে রয়েছে মাত্র 2 দিন। এটা প্রায় নভেম্বরের ভ্লগ। আমি এতদিনে এডিট করতে বসেছি। আমি জানি তোমরা মনে মনে অনেকেই বলছো যে কেন ভ্লগ দিচ্ছে না। আমি মাঝে কিছু শারীরিক অসুস্থতার কারণে আমি এডিট করতে পারিনি। আর বাদবাকি দিনগুলো আমি একটুখানি এদিক ওদিক গেছি, মানে অনেক দিন পর এলে যাওয়া হয় আর। সকাল 8টায় ঘুম থেকে উঠেই ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি ছাদে। এখন বাজছে 9টা 15। আমাদের কিন্তু আবার 9টা 55 ব্রেকফাস্ট দেবে, তাই জন্য তাড়াতাড়ি করে একটু ছাদে চলে এলাম। যে কোনো একটা নতুন জায়গায় গেলেই আমার ছাদ বড্ড টানে, আমাকে মনে হয় ছাদ থেকে পুরো জায়গাটা কেমন লাগে একবার দেখি। কিন্তু এখানে এসে তো আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেছি। পাহাড় আর পাহাড়ের কোলে জমে আছে মেঘ। তো ছাদ হচ্ছে 5তলায়, লিফটেও আসা যায়, আবার সিঁড়িও আছে। লিফট আবার রাত 11টার পর বন্ধ হয়ে যায়। এখানে সারি সারি প্রচুর নারকেল গাছ রয়েছে, আর আদিযোগীর ব্যাক পোর্শনটা কিন্তু এই ছাদ থেকে দেখা যায়, যেটা কিন্তু দেখতে দারুণ লাগে। আর আমরা এখন ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে রয়েছি। দ্য বিউটিফুল ভিউ। রোদটা এদিকে আছে। 10টা 55 নাগাদ আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তারপরে আজকে অনেক কিছু অ্যাক্টিভিটিস করেছি, কিন্তু সেগুলো আমি দেখাতে পারিনি, কারণ এখানে সব জায়গাতেই ফোন বন্ধ রাখতে বলে। তাই জন্য আমি ফোনটা হোটেলেই রেখে গেছিলাম। যেহেতু ফোনের কোনো ইউজ হবে না, সেহেতু আমি ফোন হোটেলে রেখে গেছিলাম। এখন চলে এসেছি দিব্য দর্শন দেখতে। হে এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে 5th ডে, আর বলতে গেলে আজই হচ্ছে লাস্ট দিন আমাদের ঈশা কোয়েম্বাটুরে। কালকে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। সকাল 6টায় ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে। আদিযোগীটা সকালবেলা কেমন লাগে সেটা দেখতে। ভেবেছিলাম এত সকালবেলা হয়তো এত ঠান্ডায় কোনো লোকজন হয়তো আসবেই না, প্রায় ফাঁকাই থাকবে, কিন্তু এসে দেখলাম প্রায় 10% লোক কিন্তু এসে গেছে। সন্ধ্যা 7:30টায় এই জায়গাটায় তুমি পা ফেলার জায়গা পাবে না। এখন এখানে 1-2 ঘন্টা পায়চারি করব, তারপরে 10টা নাগাদ গিয়ে ব্রেকফাস্ট করে আজকে যাব ধ্যানালিঙ্গে। তারপরে যাব যেখানে জব শেখানো হয় সেখানে যাব, আর যাব ভৈরবীর মন্দিরে। আমার বর এখন ভৈরবীর মন্দিরে আছে, কিছুক্ষণ পর সেখানে আরতি হবে। আমি সন্ধ্যের আরতিটা দেখব, তাই এখন আর যাইনি। এই ভিডিও ক্লিপে আমি আদিযোগীর প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে ব্যাখ্যা করছিলাম। এডিট করার সময় দেখি ভয়েসটা খুব আস্তে শোনাচ্ছে, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে অনেক কটা পাহাড় এত সুন্দর আদিযোগীকে ঘিরে রয়েছে, আর এই পাহাড়ের উপরে মেঘ, পাহাড়ের কোলে মেঘ, এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে কৈলাসে চলে এসেছি। এখানে অনেকেই বিকেলবেলা এসে আদিযোগীর দিব্য দর্শন দেখে চলে যাচ্ছেন। তো তাদের জন্য এখানে টয়লেটের ব্যবস্থা আছে, কিছু স্ন্যাক্সের দোকানও রয়েছে এখানে। আজকের দিনটাই শুধু হাতে রয়েছে, তাই এই জায়গাটা আমি ভীষণভাবে এনজয় করে নিতে চাই। আবার কবে আসবো ঠিক নেই। আজ আমি চন্দ্রকুণ্ডে স্নান করব। এই কদিন তো ঠান্ডার ভয়ে চানই করতে পারিনি। আজকে একটু মনকে মানে সান্ত্বনা দিয়েছি, না কালকে আমাকে ফিরে যেতে হবে, আজকে আমি স্নানটা করব। চন্দ্রকুণ্ডটা হচ্ছে মেয়েদের জন্য, আর সূর্যকুণ্ডটা হচ্ছে ছেলেদের জন্য।
দুটো পুরোপুরি আলাদা জায়গায়। এখানে ভীষণ হাইজিন মেনটেন করা হয়, যেহেতু ওই একটা জলেই অনেকে স্নান করছে, সেহেতু তুমি যে ড্রেসটা পরে যাবে সেই ড্রেস একদম খুলে রেখে নিজেকে শাওয়ার করে নিয়ে তারপরে ওখান থেকে একটা ড্রেস দেবে, সেই ড্রেসটা পরে তুমি তারপরে জলে নামবে। সেখানে একটা বেশ বড় শিব মূর্তি আছে, সেই শিব মূর্তিটাকে প্রদক্ষিণ করে তারপরে আমরা স্নান করলাম। স্নান করার পর আমি চলে গেলাম যেখানে জপ শেখানো হয়। সাদগুরু সেখানে তামিলনাড়ুর ভাষায় মানে কান্নাড়া ভাষায় আর ইংরাজি ভাষায়, দুটো ভাষায় কি করে জপ করবে সেটা আমাদেরকে শেখালো। তারপরে চলে গেলাম ধ্যানালিঙ্গতে। ধ্যানালিঙ্গতে আমি প্রায় 45 মিনিট বসার পর প্রায় সন্ধ্যের মতন হয়ে গেছিলো, তখন আমি চলে গেলাম আদি ভৈরবীর মন্দিরে। আদি ভৈরবীর মন্দিরে 7:15 থেকে আরতি হয়, সেটা দেখে তারপরে 8:30 নাগাদ ডিনার করে শুতে চলে গেলাম। আজ হচ্ছে 6th ডে। সকালবেলা 10:30টায় চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম কোয়েম্বাটুর স্টেশনের উদ্দেশ্যে, যেটা যেতে প্রায় 1 ঘন্টা মতো লেগেছিল। 1টা নাগাদ পৌঁছে স্টেশনের উল্টো দিকেই একটা হোটেল নিলাম প্রায় কিছু ঘন্টা থাকার জন্য, কারণ আমার আজকে রাতেই কিন্তু ট্রেন আছে আর কাল ভোরে হচ্ছে ওর ফ্লাইট। আমি চলে আসবো বর্ধমান, ও চলে যাবে সৌদি। এখন রাত 1:15 বাজছে আর আমার ট্রেন 1:45-এ। একদিকে যেমন বাড়ি যাওয়ার আনন্দ, অন্যদিকে আবার আমার বরকে ছেড়ে যাওয়ার কষ্ট। যখন ওকে আমি ট্রেন থেকে টাটা করছিলাম খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এই কদিন আমরা দুজন ভীষণ আনন্দ উপভোগ করেছি, প্রাকৃতিক সৌন্দর্য দুজন মিলে এনজয় করেছি, আদিযোগী দেখেছি, অনেক কিছু শিখেছি। যাই হোক, ট্রেনে উঠে গেছি আজকের রাতটা, কালকের পুরো দিন রাতটা, তারপরের দিন সকালে আমি নামবো সাঁতরাগাছি স্টেশনে। খাবার অর্ডার দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজছে প্রায় 11টা। কালকে সারা রাত ঘুম হয়নি, একেই তো অনেকদিন পর ট্রেন জার্নি করছি বলে একটু দুটো ঘুম হয়নি, আর একজন ভীষণ ডাকছিল, তো সেই জন্য ঘুম হয়নি। এখন তিনি নেমে গেছে 4:30টার দিকে, তিনি নেমে গেছে। তারপর আমার একটু ঘুমোতে পেরেছি, আর এখানে ঘুমোতে পেরেছি তাই। তো এখন একটু ঘুমিয়ে জাস্ট উঠলাম, এখন একটু ফ্রেশ হবো। আর এক্ষুনি লাঞ্চের জন্য বলতে এসেছিল, আমি ডিম ভাত অর্ডার করে দিয়েছি। ট্রেনের খাবার যেমন হয় সেরকমই হয়েছে, ডিম ছাড়া আমার আর কিছুই ভালো লাগেনি। দেখতে দেখতে অনেক কটা স্টেশনে কিন্তু পেরিয়ে এলাম, কিন্তু তার কোনো নামই আমার দেখা হয়নি, কারণ আমি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখছি। কোথাও মন্দির, কোথাও বন, কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও ব্রিজ, দারুণ। তবে তামিলনাড়ু এখনও ক্রস করিনি, সেটা এখানকার মহিলাদের দেখেই বোঝা যাচ্ছে। এখানকার প্রত্যেকটি মহিলাই কি সুন্দর মাথায় ফুল এঁটে রয়েছে। মুখ চোখের অবস্থা একদমই ভালো নেই। এখন বাজছে 5টা আর বিশাখাপট্টনম ক্রস করলাম। এই ট্রেনটা ত্রিবান্দম টু শালিমার অবধি আসে। তো প্রথমে ভেবেছিলাম শালিমারেই নামবো, কিন্তু তারপরে দিদির যে ড্রাইভার মানে তুষারদা, সে বলল শালিমার থেকে আসতে হলে অনেকটা জ্যাম ক্রস করে আসতে হয়, তো সাঁতরাগাছিতে নামলে ভালো হয়। আর শালিমার তো লাস্ট স্টপেজ, নামার কোনো চাপ ছিল না, যেহেতু সাঁতরাগাছিতে নামার খুব চাপের, কারণ 2 মিনিটই দাঁড়ায়, এতগুলো লাগেজ নিয়ে আমাকে একা নামতে হবে। তাই আমি লাগেজ নিয়ে একদম কামরার লাস্টে চলে এসেছি, এখানে বসে এখন ওয়েট করছি। আর 5-10 মিনিটেই সাঁতরাগাছি ঢুকবে আর আমাকে নিতে আসবে আমার দিদি। এই ট্রেনটায় আমি এলাম আর আমি নেমে পড়েছি। দিদি আমাকে পুরো প্ল্যাটফর্মে নিতে এসেছিলো, লাগেজগুলো নিয়ে নিয়েছি। আরও আমার জন্য প্যাটিস আনতে গেছে, আমার প্যাটিসকে বর্ধমানের দিকে যাব। ফাইনালি আমরা সাঁতরাগাছিতে নেমে গেছি, আমি নেমে গেছি, মানে তুই আর তোর ব্যাগ। দিদি আর আমি রাস্তায় ঠিক করলাম যে নবান্নতে লাঞ্চটা করে নেবো। আমার তো লাঞ্চ করার কোনো ইচ্ছাই নেই, কারণ মনে হচ্ছে কখন আমি বাড়িতে গিয়ে পনিরকে দেখবো।
মাই গড, তোমরা একটু করে টেস্ট করতে পারো। তুষারদা আর দিদি নিয়েছিল চিকেন কষা ফ্রাইড রাইস, আর আমি একটা পাবদা নিয়েছিলাম, পাবদার ঝাল আর রাইস। তো একটা জমজমাট লাঞ্চের পর বেরিয়ে পড়লাম আবার বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমান পৌঁছেও গেছি। পনিরকে আমি প্রায় 2 বছর পর আবার দেখব, কারণ 21-এ লাস্ট আমি ওকে দেখেছি, আর এবারে 2023-এর জুলাই মাসে ও 3 বছরে পড়েছে। তো ওকে আবার আমি 2 বছর পর আজকে দেখব। ওকে দেখার আনন্দটাই আলাদা, কতদিন পর ওকে দেখবো। ভালোবাসাটা হয়ে গেছে, তাই না? আগে তো ভালোবাসা আগে তো ভালোবাসা হয়ে গেছে। আমি এখন যাই ফ্রেশ হয়ে নি, আগে ফ্রেশ হই। বন্ধ করবো। পনির কি দেখছো? হ্যাঁ, এখন যেহেতু বর্ধমানে চলে এসেছি, তাই অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো। আশা করি তোমাদের সেগুলো দেখতে ভালো লাগবে। তার আগে বলে রাখি, তোমাদের ঈশা ফাউন্ডেশন এবং আদিযোগী কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর একটা কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটা আমি শেষ করার আগে একটা কথা বলে রাখি, আমার ঈশাতে গিয়ে একটা খুব মিষ্টি বোনের সাথে পরিচয় হয়েছিল। ওর নাম লাকি, ও বার্লিনে পিএইচডি করছে। তো আমরা 3 জন মিলে খুব ঘুরেছি, এদিক ওদিক এনজয় করেছি। তো তার ছবি এই ভিডিওর শেষে দেওয়া থাকবে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।